মাঝে মধ্যে দু একবার তার সামনে এসে থমকে দাঁড়াই। সত্যি বলতে কয়েকবার কানও পেতেছি। কেন জানি না, এখানে আসলেই মনের মধ্যে ভাবনার উদয় হয় যে অন্ধকারে পাঁচিলটার ওপারে বোধহয় কিছু একটা রয়েছে। বলা যেতে পারে এই যা আমার একটা ছোট্ট বাতিক। আসলে পাঁচিলটা একটা পরিত্যক্ত ভিটেকে গ্রামের এক রাস্তা থেকে আড়াল করে রেখেছে। এদিকটা একেবারে গ্রামের শেষ সীমানা। অনেকদিন ধরেই যাতায়াতের পথে পাঁচিলটাকে অমন ভাবে দেখে আসছি। এখানে ওখানে ফাটল তৈরি হয়েছে, পাঁচিলের ফাঁকে ফাঁকে অসত্য গাছের চারা জন্মেছে, কিন্তু কোনো এক অসীম শক্তি বলে পাঁচিলটা এখনো দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে যেন মনে হয় অন্ধকারের একটা কালো গভীর রং পাঁচিলটাকে প্রত্যেক রাতের বেলা আরেকটু শক্তি দিয়ে যায়। ঠান্ডাটা অনেকক্ষণ থেকেই এসে গায়ে লাগছিল আমার, কিন্তু পাঁচিলটার কাছে এসে দাঁড়াতেই সেই কৌতূহলটা আরো একবার মাথা চাড়া দিয়ে উঠল। চারপাশটা আধো অন্ধকার, কেউ কোথাও নেই। এমন সময় থাকার কথাও নয়। সময়টা শীতের, এবছরটা ঠান্ডা পড়েছে বেশ জমিয়ে। আমার গায়ে জামার উপর দিয়ে একটা শাল চড়ানো, কোন রকমে শালের ভেতর নাক পর্যন্ত ঢেকে নিলাম। তারপর দুটো চোখ দিয়ে অন্ধকারে পাঁচিলটাকে ভালো করে চরিত করতে লাগলাম। সে আলোতে দূরের কিছু দেখা যায় না। পাঁচিলের গায়ে একটা হাত রাখলাম, আর রাখতেই একরকম কেঁপে উঠলাম। কেমন যেন মনে হলো পাঁচিলটা বরফের চেয়েও ঠান্ডা। একটু পরেই ব্যাপারটা বুঝতে পারলাম, শিশির পড়তে শুরু করেছে, আর শিশিরের জন্যই এমন ভেজা ভেজা হয়ে আছে পাঁচিলটা। হাতটাও কেমন যেন ভিজে ঠান্ডা হয়ে এসেছে। আরো একটা কারণ হতে পারে কুয়াশা। কুয়াশার স্যাঁতস্যাঁতে ভেজা ভাবটার জন্য চারপাশটা যেন আরো বেশি ঠান্ডা বলে মনে হচ্ছে। একবার ভেবেছিলাম বাড়ি ফিরে যাব, শুধু শুধু এমন নির্জন রাতে এখানে এসে তখন ওপার থেকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন কিছু একটা বলতে বলতে হঠাৎ করেই উল্লাসিত হয়ে হেসে উঠেছে। কথাগুলো ভেসে এসে কানে লাগছে বটে, কিন্তু কথাগুলোর মানে বোঝা যায় না কিছুই। মানে আর কি স্পষ্ট শোনা যায় না। আমি যেন চমকে উঠলাম। এই ভাঙা পরিত্যক্ত পাঁচিলের ওপারে একটা ছোট্ট বড় বাড়ি রয়েছে, কিন্তু সেই বাড়িতে তো এখন কেউ আর থাকে না। আজ থেকে প্রায় বছর 5-10 আগে সেই বাড়িতে যে বুড়ো লোকটা ছিল সে মারা গেছে। আমি নিজেও গ্রামের লোকের সঙ্গে শ্মশানে গেছিলাম পোড়াতে। আসলে লোকটা বাড়ির বাইরে খুব একটা বের হতো না, কিন্তু সেসব কথা অনেক আগের। আজও ওই পরিত্যক্ত বাড়িতে পাঁচিলের ওপার থেকে কথা বলে কারা, ব্যাপারটা আরো ভালো করে শোনার জন্য পাঁচিলটার দিকে এগিয়ে গিয়ে মাথা ঠেকিয়ে কান পাতলাম। সত্যি তো ভেতর থেকে কাদের যেন গুজগুজ ফুসফুস করে কথা বলার শব্দ ভেসে আসছে। এবার শুধু একজন নয়, যেন 2-3 জন একসাথে কথা বলছে। মাঝে মাঝে হেসে উঠছে তারা। এবার তাদের কথাগুলো কেমন যেন অস্পষ্ট ভাবে শুনতে পেলাম। একজন বলছে, আরে এমন দিনই তো খুঁজছিলাম, এমন একটা শীতকালের রাত কতদিন যে আসেনি। তুমি প্রতিবার এমন কথাই বলো। তুমি যাই বলো না কেন,
এইটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, নাও তাড়াতাড়ি খাও। আচ্ছা, লোকগুলো কি তাহলে ওখানে কিছু খাচ্ছে? অনেকেই তো নেশাভান করে, কিন্তু তাই বলে এমন শীতের রাতে এই গোটা গ্রামে আর জায়গা পেল না? ওই পরিত্যক্ত বাড়িটার কাছে বসে কেউ নেশা করতে যাবে? ব্যাপারটা আমার কেমন যেন বিশ্বাস হলো না। পাঁচিলটার আরো কাছে গিয়ে দাঁড়ালাম। আগেই বলেছি, পাঁচিলটা কিন্তু বেশ খানিকটা উঁচু। রাস্তা ধরে হেঁটে গেলেও ভেতর দিক দিয়ে দেখা যায় না। না জানি কোন কারণে এমন উঁচু করে পাঁচিল দিয়েছিল এই রাস্তার দিকে। ভেতরে দেখতে গেলে পায়ের পাতার উপর ভর দিয়ে মাথা উঁচু করে খানিকটা উপরে উঠতে হবে। কিন্তু কাজটা কি ঠিক হবে? যদি সত্যি কেউ ভেতরে থাকে তাহলে কি না কি ভাববে। এসব ভেবেই মনে মনে একটু ইতস্তত করলাম। ঠিক তখনই খেয়াল হলো, ভেতর থেকে আসতে থাকা সেই হাসির শব্দ আর কথাবার্তাগুলো আগের থেকে তুলনামূলকভাবে কমে এসেছে। আর কৌতূহলটা চেপে রাখতে পারলাম না, তাই পাঁচিলের উপর দিকে সামান্য চাপ দিয়ে মাথাটা উপরের দিকে তুললাম। দিনের বেলা কিন্তু এর আগেও ভেতরটা দেখেছি, তবে রাতের অন্ধকারে ভিতরে তাকিয়ে প্রথমে কিছুই ঠাউর করতে পারলাম না। শুধু দূরে বোঝা যাচ্ছে প্রায় পুরোটাই আগাছায় ঢাকা একটা ছোট্ট টালির বাড়ি। তার চারপাশে এদিক ওদিকে জঙ্গল গজিয়েছে সামান্য, তবে সেই ঝোপঝাড়গুলোর মধ্যেই একটা হ্যারিকেন জ্বলছে। হ্যারিকেনের চারপাশে গোল করে ঘিরে বসে রয়েছে চাদর মুড়ি দেওয়া তিনটে কালো কালো ছায়া মূর্তি। আমি ভাবলাম ওরা বোধহয় আমাকে দেখেনি। আমি দেখলাম ওরা নিজেদের মধ্যে ফিস ফিস করে কথা বলছে। হাত দুটো টন টন করতে শুরু করেছে ইতিমধ্যে। ওভাবে আর বেশিক্ষণ থাকতে পারলাম না, নেমে এলাম। তার মানে রাতের বেলা এখানে নিশ্চয়ই এরা কিছু না কিছু করতে আসে। ব্যাপারটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। না জানি কোথা থেকে কে কি করছে। অপ্রয়োজনীয় অনুসন্ধিৎসাটা চেপে রেখে ফিরে আসতে যাব, এমন সময় ভেতরের দিক থেকে কেউ একজন হাসতে হাসতে বলে উঠল, দেখ দেখ, পাঁচিলের ওপারে দাঁড়িয়ে কি আমাদের কথা শুনছে। তার কথাতে হঠাৎ করে তাদের ফিস ফিস কথাবার্তাটা বন্ধ হয়ে গেল। একটা নিস্তব্ধতা ছেয়ে গেল চারপাশে। আমি একটু সতর্ক হয়ে উঠলাম। তাহলে তাহলে কি আমি যখন পাঁচিলের ওপর মুখ বাড়িয়েছিলাম তখনই ওরা আমাকে দেখতে পেয়েছে? তাড়াতাড়ি চলে আসবো কিনা ভাবছি, এমন সময় আরেকজন বলল, তা পাঁচিলের ওপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পাতার কি আছে? ভেতরে এলেই তো হয়। নিহাত দুদণ্ড তো কথা বলতে পারি। ভেবেছে আমরা বোধহয় এখানে বসে নেশা ভাঙ করছি। আরে বাইরে দাঁড়িয়ে থেকে কি হবে? উঠে এসো না, পাঁচিল ধরে উঠে এসো। ওই যে শেষের দিকে পাঁচিলটা একটু ভাঙা রয়েছে, ওখান দিয়ে টপকে এসো। শেষের কথাগুলো যেন আমাকে নির্দেশ করে কেউ জোরের সাথেই বলল। তারা যেখানে বসে আছে সেখান থেকে এত জোরে কথা বলার কথা নয়, কিন্তু সেসব না ভেবে আমি তখন পাঁচিলের ভাঙা জায়গাটার দিকে এগিয়ে গেলাম। যখন বুঝতে পেরেছি ওরা সবাই এখানে রয়েছে, ভিতরে না গেলে ব্যাপারটা অভদ্রতা হয়, তাই পাঁচিলের ভাঙা জায়গাটা টপকে সামনের দিকে এগিয়ে গেলাম। কালো কালো তিনটে ছায়ামূর্তি তখনও হ্যারিকেনটাকে ঘিরে বসে রয়েছে। আমি কয়েক পা এগিয়ে যেতে তাদের মধ্যে একজন হেসে বলে উঠল, এই তো এসে পড়েছ। শুধু শুধু বাইরে দাঁড়িয়ে থাকার কি দরকার আছে?
অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছো বুঝতে পারছি, কিন্তু তুমি এখানে কি করছো বলো তো? আমি ততক্ষণে বেশ খানিকটা দূরে হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তাই আমি বললাম, আসলে আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, পাঁচিলের এপার থেকে একটু কথাবার্তা শুনতে পেয়ে থমকে দাঁড়ালাম। তা তোমরা যে এখানে এই সময় আছো তা তো আমি জানতাম না। আমি জানি এখানটা কেউ আসে না। কেউ আসে না বলেই তো আমরা এইখানটায় আসি। সবাই যদি আসতো তাহলে কি আর আমাদের আশা হতো? অত দূরে দাঁড়িয়ে আছো কেন? আসো না এখানে, হ্যারিকেনের আলোর পাশে বসো দেখি। আগুন জ্বলছে, ভালো লাগবে এই ঠান্ডায়। এবার চোখে পড়ল তিনটে লোক হ্যারিকেনটাকে ঘিরে বসে থাকলেও ওদের মাঝখানে কিন্তু আগুন জ্বলছে। আগুনের মধ্যে তিনজন তাদের হাতগুলো সেঁকে নিচ্ছে। আমি আরো খানিকটা কাছে এসে পড়েছিলাম। তাদের মোটা মোটা হাতগুলো আগুনের তাপে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। পোশাক আশাক দেখে গ্রামের লোক বলেই মনে হয়, কিন্তু মুখগুলো কিন্তু চেনা নয়। অন্তত যতটা দেখা যায় তাতে মনে হলো না এই মুখ এর আগে দেখেছি। তাদের মাথার অর্ধেক ভাঁজ করা একটা করে মাংকি টুপি। আমি আরেকটু সামনে এগিয়ে গেলাম। তিনজনের মধ্যে দুজন বারবার কথা বলছে, কিন্তু আরেকজন কোনো কথা বলছে না। আমি তার মুখ কোনোভাবেই দেখতে পাচ্ছিলাম না। বাকি যে দুটো লোককে দেখতে পাচ্ছিলাম তারা বয়স্ক, কিন্তু এখন এ সময় এখানে কি করছে এরা? আপনারা আগুন পোহাচ্ছেন যখন, তাহলে বরং আমি যাই। আসলে দূর থেকে তো বুঝতে পারিনি আপনারা বয়োজ্যেষ্ঠ, তাই তুমি বলে ফেলেছি, কিছু মনে করবেন না। আরে আরে, ওসব কিছু যায় আসে না। তুমি বরং একটু বসো, বসে একটু আগুন পোহাও। শীতের রাতে বেরিয়েছো, এইভাবে পথে পথে ঘুরলে ঠান্ডা লাগবে। আর এই পাঁচিলের এপারে যে আমরা মাঝে মাঝে আসি তা তো বুঝতেই পারলে। কখনো কখনো রাতের বেলা চলে এসো, বুঝলে? আমি ওদের পাশে গিয়ে বসলাম। তৃতীয় লোকটা পাশে বসে থাকলেও তার গোটা মুখটা চাদর দিয়ে প্রায় ঢাকা, শুধু চোখ দুটো দেখা যায়। ঠিক যেমন আমি মুখে চাদর জড়িয়ে বেরিয়েছি অনেকটা তেমনই। লোকটা যখন বিশেষ কথা বলছে না, আমি সেই দিকে আর বেশি আমল দিলাম না। আগুনের তাপ বেশ ভালোই লাগছিল। এতক্ষণ ধরে ঠান্ডায় হাত পা গুলো যেন জমে যাচ্ছিল। এমন শীতে একটু আগুন পোহাতে পারলে আর কি চাই। লোকগুলো কিন্তু চুপ করে নেই, নিজেদের মধ্যেই কথা বলে চলেছে। আমি শুধু চুপ করে ওদের কথা শুনে চলেছি। কথাবার্তার বিষয় অতি সাধারণ, জমি জমা, বাড়িঘর আর গ্রামের অবস্থা নিয়ে তাদের আলোচনা হচ্ছে। আস্তে আস্তে বুঝতে পারলাম ওদের কথার মধ্যে কি একটা ব্যাপার যেন আছে, সেটা ধরতে পারছি না। এর মাঝে আরেকটা ব্যাপার উপলব্ধি করলাম। সামনে যে আগুনটা জ্বলছে তার থেকে বেরিয়ে আসা ধোঁয়াটা সাদাটে নয়, মানে যেরকম সাধারণত হয় সেরকম নয়। কেমন যেন কালছে, আর অদ্ভুত একটা গন্ধ এসে নাকে ধাক্কা মারছে। কথাটা মনে হতেই আমি বললাম, আগুনে কি দিয়েছেন বলুন তো? কেমন একটা অদ্ভুত গন্ধ আসছে বলে মনে হচ্ছে না? দ্বিতীয় জন এমন কথা শুনে কেমন অবাক হয়ে গেল। তারপর বলল, আগুনে আবার কি দেব? কাঠ কয়লা খুঁজে বার করে আগুন জ্বালিয়েছি, না হলে এমন শীতের রাতে এইভাবে বসে থাকা যায়? ঠিকই তো, আসলে কাঠগুলো একটু ভিজে ছিল হয়তো, বা হয়তো ভেতরটা একটু কাঁচা রয়ে গিয়েছে, তাই এমন গন্ধ বেরোচ্ছে। কাঁচা থাকলে, কষ পুড়লে এরকম গন্ধ মাঝে মধ্যে বের হয়।
তুমি বরং বসো। এই যে বলছিলাম, বাঁধটা যদি এবার না মেরামত করা হয় তাহলে কি হবে বলো তো? বাঁধের কথা শুনে আমি চমকে উঠলাম। কোন বাঁধের কথা বলছে লোকটা? আমাদের এই মেদিনীপুর অঞ্চলে বন্যা প্রায় নিয়মিত ব্যাপার। নদী সংলগ্ন বেশিরভাগ গ্রামের মতো আমাদের গ্রামেও শেষের দিকে নদীতে তো বাঁধ রয়েছে, আবার কিসের মেরামত করবে? আজ থেকে প্রায় বছর 10 আগে সেই বাঁধখানা বন্যায় ভেঙে গিয়েছিল ঠিকই, কিন্তু এখন তো সব ভালোই আছে। যদিও কাঁচা মাটি, পাথর আর কাঠ দিয়ে তৈরি, তাও দিব্যি লোকজন এমনকি সাইকেলও পারাপার হয়ে যায় উপর দিয়ে। আবার কোন বাঁধের কথা বলছে লোকটা? একটু অবাক হয়ে আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি কোন বাঁধের কথা বলছেন? আমাদের নদীতে তো আর বাঁধ দেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না। আর এখন এই মাঘ মাসে জলও তো আর ঢোকে না এদিকে। সে কি, তুমি তো দেখছি কিছুই জানো না। এই তো গেল বছর বর্ষার সময় জল ঢুকে বড়ই বিপদ হলো। সবাইকে গিয়ে আশ্রয় নিতে হলো ওই নসিপুরের দিকে উঁচু জমিতে। তাই এবারেও যদি তেমনি হয় তাহলে তো বড় বিপদ হবে। ঠিক ঠিক। আর তুমি কোনো কথা বলছো না কেন? দেখতে পাচ্ছ তো ছেলেটা কি সব অদ্ভুত কথাবার্তা বলছে। কথাটা তৃতীয় ব্যক্তিকে উদ্দেশ্য করে বলা হলেও লোকটা কেমন যেন অদ্ভুত ভাবে চুপ করে মাথা ঢেকে বসে রইল। তারপর গম্ভীর গলায় তৃতীয় জন বলল, আমি আর কি বলবো, তোমরা যা ভালো বোঝো তাই বলো। এই দেখছো দেখছো, সেই আবার একই কথা। আরে আমরা যদি সব করি তাহলে কি করে হবে? তোমারও তো একটা দায়িত্ব আছে নাকি? না হলে এই বাড়ি, এই জঙ্গল, এই পাঁচিল, এই সমস্ত কিছুকে তুমি আগের মতো বাঁচিয়ে রাখতে পারবে? আমরা যদি না থাকতাম তাহলে কি? ওদের কথা আমি কিছুই বুঝতে পারছিলাম না। লোকগুলো এমনিতেই বড় অদ্ভুত কথা বলে চলেছিল। হ্যারিকেনের আলোতে যতটুকু আলোকিত হয়েছিল তার বাইরে সবটাই কিন্তু কালো অন্ধকারে ছেয়ে আছে। মাঝে মাঝে মনে হচ্ছে এই জায়গাটা যেন গোটা পৃথিবী থেকে হঠাৎ করে আলাদা হয়ে গেছে। ওদের কথাবার্তা আর আগুনের মধ্যে কাঠ পোড়ার শব্দ, পাশে ঝিঝির ডাক ছাড়া আর যেন কিছুই নেই এই পৃথিবীতে। চারপাশে যে কুয়াশাটা পড়তে আরম্ভ করেছিল সেটা এতক্ষণে আরো গাঢ় হয়ে উঠেছে। এই জঙ্গলে জায়গাটার মধ্যে ধপধপে কুয়াশা এখন যেন একটা পর্দার মতো আমাদেরকে ঘিরে ধরেছে। চুপ করে বসে থাকা লোকটা চাদর মুড়ি দেওয়া অবস্থাতেই অদ্ভুত গম্ভীর গলায় আবার বলল, আজকের মতো এখানেই থাক, বুঝলে? আজকে আর দরকার নেই, অনেক রাত হচ্ছে। তাছাড়া ওকে আবার বাড়ি ফিরতে হবে। ফিরতে হবে? ফিরতে হবে কেন? এসেছে যখন তাহলে? তৃতীয় জনের গম্ভীর গলাটা কেমন যেন শোনালো। না, থাক বরং। তোমার এই এমন কথাবার্তার জন্যই কিন্তু আমরা এখনো পর্যন্ত চুপ করে বসে আছি। ঠিক আছে, তুমি যখন চাইছো না, তবে আবার যদি হয়, আবার যদি আসে, তখন কিন্তু। আমি আর চুপ করে বসে থাকতে পারলাম না। কোনো কথাই তো বুঝতে পারছি না, অথচ লোকগুলো নিজেদের মধ্যে যে কিছু একটা নিয়ে কথা বলছে সেটা ধরতে পারছি। তাই একটু হেসে নিয়ে বললাম, আসলে কি হয়েছে তা কি আমায় খুলে বলা যাবে? আপনারা কি নিয়ে কথা বলছেন? ও তুমি বুঝবে না, তুমি বরং